নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাবো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কর্মফলের শেষ পর্ব। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। সতীশ, মা, এখানে আমি যে কত সুখে আছি সে তো আমার কাপড় চোপড় দেখেই বুঝতে পারো। কিন্তু মেসোমশাই যতক্ষণ না আমাকে পোষ্যপুত্র গ্রহণ করেন ততক্ষণ নিশ্চিত হতে পারছি নে। তুমি যে মাসোহারা পাও, আমার তো তাতে কোনো সাহায্য হবে না। অনেক দিন হতে নেব নেব করেও আমাকে পোষ্যপুত্র নিচ্ছেন না। বোধহয় ওদের মনে মনে সন্তান লাভের আশা এখনো আছে। বিধু, সে আশা সফল হয় না সতীশ। হ্যাঁ, বলো কি মা? লক্ষণ দেখে তো তাই বোধ হয়। লক্ষণ আমার অনেক সময় ভুলও তো হয়। না, ভুল নয় সতীশ, এবার তোর ভাই হবে। সতীশ, কি যে বলো মা, তার ঠিক নেই। বা হবেই বা কে বলল? বোন হতে পারে না বুঝি? বিধু, দিদির চেহারা যেরকম হয়ে গেছে নিশ্চয়ই তার মেয়ে হবে না, ছেলেই হবে। তাছাড়া ছেলেই হোক মেয়েই হোক আমাদের পক্ষে সমানই। সতীশ, এত বয়সের প্রথম ছেলে, ইতিমধ্যে অনেক বিঘ্ন ঘটতে পারে। বিধু, সতীশ, তুই চাকরির চেষ্টা কর। সতীশ, অসম্ভব, পাশ করতে পারিনি, তাছাড়া চাকরি করবার অভ্যাস আমার একেবারে গেছে। কিন্তু যাই বলো মা, এ ভারী অন্যায়। আমি তো এতদিনে বাবার সম্পত্তি পেতেম, তার থেকে বঞ্চিত হলেম, তারপরে যদি আবার। বিধু, অন্যায় নয় তো কি সতীশ? এদিকে তোকে ঘরে এনেছেন, ওদিকে আবার ডাক্তার ডাকিয়ে ওষুধও খাওয়া চলছে। নিজের বোনপোর সঙ্গে এ কীরকম ব্যবহার! শেষকালে দয়াল ডাক্তারের ওষুধ তো খেটে গেল। অস্থির হোস না সতীশ, এক মনে ভগবানকে ডাক, তার কাছে কোনো ডাক্তারই লাগে না। তিনি যদি। সতীশ, আহা, তিনি যদি এখনো সময় আছে। মা, এদের প্রতি আমার কৃতজ্ঞ থাকা উচিত, কিন্তু যেরকম অন্যায় হলেও সেভাবে রক্ষা করা শক্ত হয়ে উঠেছে। ঈশ্বরের কাছে এদের একটা দুর্ঘটনা না প্রার্থনা করে থাকতে পারছি না। তিনি দয়া করে যেন। বিধু, তাহা তাই হোক, নইলে তোর উপায় কী হবে সতীশ? আমি তাই ভাবি, হে ভগবান, তুমি যেন। সতীশ, এ যদি না হয় তবে ঈশ্বরকে আমি আর মানব না, কাগজে নাস্তিকতা প্রচার করব। বিধু, আরে চুপ চুপ, এখন এমন কথা মুখে আনতে নেই। তিনি দয়াময়, তার দয়া হলে কি না ঘটতে পারে। সতীশ, তুই আজ এত ফিটফাট শ্বাস করে কোথায় চলেছিস? উঁচু কলার পরে মাথায় যে আকাশে গিয়ে ঠেকল, ঘাড় হেঁট করবি কি করে? সতীশ, এমনি করে কলারের জোরে যতদিন মাথা তুলে চলতে পারি চলব, তারপরে ঘাড় হেঁট করবার দিন যখন আসবে তখন এগুলো ফেলে দিলেই চলবে। বিশেষ কাজে আছে মা, চললাম, কথাবার্তা পরে হবে। প্রস্থান। বিধু, কাজ কোথায় আছে তা জানি। মাগো, ছেলের আর তর সয় না, এই বিবাহটা ঘটবেই। আমি জানি আমার শশীর অদৃষ্ট খারাপ নয়। প্রথমে বিঘ্ন যতই ঘটুক শেষকালটায় ওর ভালোই হয়, হে আমি বরাবর দেখে আসছি। না হবেই বা কেন? আমি তো জ্ঞানসারে কোনো পাপ করিনি। আমি তো সতীর স্ত্রী ছিলাম, সেই জন্যেই আমার খুব বিশ্বাস হচ্ছে দিদির এবারে। সুকুমারী, সতীশ। সতীশ, কি মাসিমা? সুকুমারী, কাল যে তোমাকে খোকার কাপড় কিনে আনবার জন্য এত করে বললে, অপমান বোধ হলো বুঝি? সতীশ, অপমান কিসের মাসিমা? কাল ভাদুরী সাহেবের ওখানে আমার নিমন্ত্রণ ছিল তাই। সুকুমারী, ভাদুরী সাহেবের ওখানে তোমার এত ঘন ঘন যাতায়াতের দরকার কি? তা তো ভেবে পাইনি। তারা সাহেব মানুষ, তোমার মতো অবস্থার লোকের কি আর তাদের সঙ্গে বন্ধুত্ব করা সাজে? আমি তো শুনলাম তোমাকে তারা আজকাল পৌঁছে না। তবু বুঝি ওই রঙিন টাইয়ের ওপর টাইরিং পরে বিলাতি কার্তিক সেজে তাদের ওখানে আনাগোনা করতেই হবে? তোমার কি একটু সম্মান বোধ নেই? তাই যদি থাকবে
তবে কি কাজকর্মের কোনো চেষ্টা না করে এখানে এমন করে পড়ে থাকতে? তার উপরে আবার একটা কাজ করতে বললে মনে মনে রাগ করা হয়। পাছে ওকে কেউ বাড়ির সরকার মনে করে ভুল করে। কিন্তু সরকারও তো ভালো, সে খেটে উপার্জন করে খায়। সতীশ: মাসিমা, আমিও হয়তো তা পারতেম, কিন্তু তুমি তো। সুকুমারী: তাই বটে, জানি শেষকালে আমারই দোষ হবে। এখন বুঝছি তোমার বাপ তোমাকে ঠিক চিনতেন, তাই তোমাকে এমন করে শাসনে রেখেছিলেন। আমি আরও ছেলে মানুষ বলে দয়া করে তোমাকে ঘরে স্থান দিলেম, জেল থেকে বাঁচালেম। শেষকালে আমারই দোষ হলো, একেই বলে কৃতজ্ঞতা। আচ্ছা, আমারই না হয় দোষ হলো, তবু যে কদিন এখানে আমার অন্ন খাচ্ছ, দরকার মতো দুটো কাজ না হয় করে দিলে। এমন কি কেউ করে না? এতে কি অত্যন্ত অপমান বোধ হয়? সতীশ: কিছু না কিছু না, কি করতে হবে বলো, আমি এখনই করছি। সুকুমারী: খোকার জন্য 7.5 গজ রেনবো সিল্ক চাই, আর একটা সেলার স্যুট। সতীশের প্রস্থানোদ্যম: শোনো শোনো, ওর মাপটা নিয়ে যেও, জুতো চাই। সতীশ প্রস্থানমুখ: অত ব্যস্ত হচ্ছ কেন? সবগুলো ভালো করে শুনেই যাও। আজও বুঝি ভাদুরী সাহেবের রুটি বিস্কুট খেতে যাবার জন্য প্রাণ ছটফট করছে? খোকার জন্য স্ট্র হ্যাট এনো, আর তার রুমালও 1 ডজন চাই। সতীশের প্রস্থান। তাহাকে পুনরায় ডাকিয়া: শোনো সতীশ, আর একটা কথা আছে। শুনলাম তোমার মেশোর কাছ হতে তুমি নতুন স্যুট কেনবার জন্য আমাকে না বলে টাকা চেয়ে নিয়েছ। যখন নিজের সামর্থ্য হবে তখন যত খুশি সাহেবিয়ানা করো, কিন্তু পরের পয়সায় ভাদুরী সাহেবের তাক লাগিয়ে দেবার জন্য মেশোকে ফতুর করে দিও না। সে টাকাটা আমাকে ফেরত দিও। আজকাল আমাদের বড় টানাটানির সময়। সতীশ: আচ্ছা, এনে দিচ্ছি। সুকুমারী: এখন তুমি দোকানে যাও, সেই টাকা দিয়ে কিনে বাকিটা ফেরত দিও। একটা হিসেব রাখতে ভুলো না যেন। সতীশের প্রস্থানোদ্যম: শোনো সতীশ, এই কটা জিনিস কিনতে আবার যেন 2.5 টাকা গাড়ি ভাড়া লাগিয়ে দোসো না। ওই জন্য তোমাকে কিছু আনতে বলতে ভয় করে। 2 পা হেঁটে চলতে হলেই অমনি তোমার মাথায় ভাবনা পড়ে। পুরুষ মানুষও তো বাবু হলে তো চলে না। তোমার বাবা রোজ সকালে নিজে হেঁটে গিয়ে নতুন বাজার হতে কই মাছ কিনে আনতেন, মনে আছে তো? মুটেকেও তিনি 1 পয়সা দেননি। সতীশ: তোমার উপদেশ মনে থাকবে, আমিও দেব না। আজ হতে তোমার এখানে মুটে ভাড়া বেয়ারার মাইনে যত অল্প লাগে, সেই দিকে আমার সর্বদাই দৃষ্টি থাকবে। হরেন: দাদা, তুমি অনেকক্ষণ ধরে ওকে লিখছ, কাকে লিখছ বলো না? সতীশ: যা যা, তোর সে খবরে কাজ কি? তুই খেলা করগে যা। হরেন: দেখি না কি লিখছ, আমি আজকাল পড়তে পারি। হরেন: তুই আমাকে বিরক্ত করিস নে বলছি, যা তুই। হরেন: ভয়ে আকার ভা ল ভালো, বয়ে আকারে বা, শয়ে আকারে সা, ভালোবাসা। দাদা, কি ভালোবাসার কথা লিখছ বলো না? তুমি কাঁচা পেয়ারা ভালোবাসো বুঝি? আমিও বাসি। সতীশ: হরেন, অত চেঁচাস নে, ভালোবাসার কথা আমি লিখিনি। হরেন: মিথ্যা কথা বলছো? আমি যে পড়লেম ভয়ে আকারে ভা ল, বয়ে আকারে শয়ে আকারে সা, ভালোবাসা। আচ্ছা, মাকে ডাকি, তাকেও দেখাও। সতীশ: না না, মাকে ডাকতে হবে না। লক্ষ্মীটি, তুই একটু খেলনা করতে যা, আমি এইটা শেষ করি। হরেন: এটা কি দাদা? এ যে ফুলের তোড়া, আমি নেব? সতীশ: ওতে হাত দিস নে, হাত দিস নে, ছিঁড়ে ফেলবি। হরেন: না, আমি ছিঁড়ে ফেলবো না, আমাকে দাও না। সতীশ: খোকা, কাল তোকে আমি অনেক তোড়া এনে দেব, এটা থাক। হরেন: দাদা, এটা বেশ, আমি এটা নেব। সতীশ: না, এ আরেকজনের জিনিস, আমি তোকে দিতে পারবো না। হরেন: হ্যাঁ, মিথ্যে কথা। আমি তোমাকে লজেন্স আনতে বলেছিলেন, তুমি সেই টাকায় তোড়া কিনে এনেছ, তাই বই কি, আর একজনের জিনিস বই কি? সতীশ: হরেন, লক্ষ্মী ভাই,
তুই একটু চুপ কর, চিঠিখানা শেষ করে ফেলি। কাল তোকে আমি অনেক লজেন জুস কিনে এনে দেব। হরেন, আচ্ছা তুমি কি লিখছো আমাকে দেখাও। সতীশ, আচ্ছা দেখাবো, আগের লেখাটা শেষ করি। হরেন, তবে আমিও লিখি। স্লেট লইয়া চিৎকার স্বরে, ভয় আকারে ভা, ল ভালো, বয় আকারে বা, শয় আকারে সা, ভালোবাসা। সতীশ, চুপ চুপ, অত চিৎকার করিস নে, আহ থাম থাম। হরেন, তবে আমাকে তোরা দাও। সতীশ, আচ্ছা নে, কিন্তু খবরদার ছিঁড়িস নে। ও কি করলি? যা বারণ করলেন তাই? ফুলটা ছিঁড়ে ফেললি? এমন বদ ছেলেও তো দেখিনি। তোরা কারিয়া লইয়া চপেটাঘাত করিয়া, লক্ষ্মী ছাড়া কোথাকার, যা এখান থেকে, যা বলছি, যা। হরেনের চিৎকার স্বরে ক্রন্দন, সতীশের সবেগে প্রস্থান, বিধুমুখীর ব্যস্ত হইয়া প্রবেশ। বিধু, সতীশ বুঝি হরেনকে কাঁদিয়েছে? দিদি টের পেলে সর্বনাশ হবে। হরেন, বাপ আমার কাঁদিস নে, লক্ষ্মী আমার, সোনা আমার। হরেন, দাদা আমাকে মেরেছে। বিধু, আচ্ছা আচ্ছা চুপ কর চুপ কর, আমি দাদাকে খুব করে মারবো এখন। হরেন, দাদা ফুলের তোরা কেড়ে নিয়ে গেল। বিধু, আচ্ছা সে আমি তার কাছ থেকে নিয়ে আসছি। এমন ছিচকাদুনের ছেলে তো আমি কখনো দেখিনি। দিদির আদর দিয়ে ছেলেটির মাথা খাচ্ছেন। যখন যেটি চায় তখনই সেটা তাকে দিতে হবে। দেখো না, একেবারে দোকানের ঝাঁটিয়ে কাপড় কিনে হচ্ছে, যেন নবাব পুত্র। ছিছি, নিজের ছেলেকে কি এমনি করে মাটি করতে হয়? শতজনে, খোকা চুপ কর বলছি, ওই হামদো বুড়ো আসছে। সুকুমারীর প্রবেশ। সুকুমারী, বিধু, ও কি ও? আমার ছেলেকে কি এমনি করে ভূতের ভয় দেখাতে হয়? আমি চাকর বাকরদের বারণ করে দিয়েছি, কেউ ওর কাছে ভূতের কথা বলতে সাহস করে না। আর তুমি বুঝি মাসি হয়ে ওর এই উপকার করতে বসেছ? কেন বিধু, আমার বাছা তো তোমার কি অপরাধ করেছে? ওকে তুমি দুচক্ষে দেখতে পারো না, তা আমি বেশ বুঝেছি। আমি বরাবর তোমার ছেলেকে পেটের ছেলের মতো মানুষ করলেম, আর তুমি বুঝি আজ তারই শোধ দিতে এসেছ? বিধু, দিদি এমন কথা বলো না, আমার কাছে আমার সতীশ আর তোমার হরেন প্রভেদ কি আছে? হরেন, মা, দাদা আমাকে মেরেছে। বিধু, ছি ছি খোকা, মিথ্যা বলতে নেই, দাদা তোর এখানে ছিলই না, তা মারবে কি করে? হরেন, বাহ, দাদা যে এখানে বসে চিঠি লিখছিল, তাতে ছিল ভয় আকারে ভা, ল ভালো, বয় আকারে শয়ে আকারে ভালোবাসা। মা, তুমি আমার জন্য দাদাকে লজেন্স জুস আনতে বলেছিলে, দাদা সেই টাকায় ফুলের তোড়া কিনে এনেছে, তাতেই আমি একটু হাত দিয়েছিলাম বলেই অমনি আমাকে মেরেছে। সুকুমারী, তোমার মায়ে পয়ে মিলে আমার ছেলের সঙ্গে লেগেছ বুঝি? ওকে তোমাদের সহ্য হচ্ছে না, হোক গেলেই তোমরা বাঁচো। আমি তাই বলি, খোকা রোজ ডাক্তার কবিরাজের বোতল ওষুধ গিলছে, তবু দিন দিন এমন রোগা হচ্ছে কেন? ব্যাপারখানা আজ বোঝা গেল। সতীশ, আমি তোমার কাছে বিদায় নিতে এসেছি নেলি। নলিনী, কেন, কোথায় যাবে? সতীশ, জাহান্নামে। নলিনী, সে জায়গায় যাবার জন্য কি বিদায় নেবার দরকার হয়? যে লোক সন্ধান জানে সে তো ঘরে বসেই সেখানে যেতে পারে। আজ তোমার মেজাজটা এমন কেন? কলারটা বুঝি ঠিক হাল ফ্যাশনের হয়নি? সতীশ, তুমি কি মনে করো কেবল কলারের কথাই দিন রাত্রে চিন্তা করি? নলিনী, তাই তো মনে হয়, সেই জন্যই তো হঠাৎ তোমাকে অত্যন্ত চিন্তাশীলের মতো দেখায়। সতীশ, ঠাট্টা করো না নেলি, তুমি যদি আজ আমার হৃদয়টা দেখতে পেতে। নলিনী, তাহলে ডুমুরের ফুল এবং সাপের 5 পাও দেখতে পেতাম। সতীশ, আবার ঠাট্টা? তুমি বড় নিষ্ঠুর। সত্যি বলছি নেলি, আজ বিদায় নিতে এসেছি। নলিনী, দোকানে যেতে হবে? সতীশ, মিনতি করছি নেলি, ঠাট্টা করে আমাকে দগ্ধ করো না, আজ আমি চিরদিনের মতো বিদায় নেব। নলিনী, কেন, হঠাৎ সেই জন্য তোমার এত বেশি আগ্রহ কেন? সতীশ, সত্য কথা বলি, আমি যে কত দারিদ্র তা তুমি জানো না। নলিনী, সেই জন্য তোমার ভয় কিসের? আমি তো তোমার কাছে টাকা ধার চাইনি। সতীশ, তোমার সঙ্গে আমার বিবাহের সম্বন্ধ হয়েছিল। নলিনী, তাই পালাবে?
বিবাহ না হতে হৃৎকম্প? সতীশ, আমার অবস্থা জানতে পেরে মিস্টার ভাদুড়ি আমার সম্বন্ধ ভেঙে দিলেন। নলিনী, অমনি সেই অপমানে কি নিরুদ্দেশ হয়ে যেতে হবে? এত বড় অভিমানী লোকের কারোর সঙ্গে কোনো সম্বন্ধ রাখা শোভা পায় না। সাধে আমি তোমার মুখে ভালোবাসার কথা শুনলেই ঠাট্টা করে উড়িয়ে দিই? সতীশ, নীলি, তবে কি এখনো আমাকে আশা করে রাখতে বলো? নলিনী, দোহাই সতীশ, অমন নভেরি ছাদে কথা বলি বানিয়ে বলো না, আমার হাসি পায়। আমি তোমাকে আশা রাখতে বলবো কেন? আশা যে রাখে সে নিজের গরজেই রাখে, লোকের পরামর্শ শুনে রাখে না। সতীশ, সে তো ঠিক কথা। আমি জানতে চাই তুমি দারিদ্র্যকে ঘৃণা করো কিনা? নলিনী, খুব করি, যদি সে দারিদ্র মিথ্যার দ্বারা নিজেকে ঢাকতে চেষ্টা করে। সতীশ, নীলি, তুমি কি কখনো আমার চিরকালের অভ্যস্ত আরাম ছেড়ে গরিবের ঘরের লক্ষ্মী হতে পারবে? নলিনী, নোভেলে যেরকম ব্যারামের কথা পড়া যায়, সেটা তেমন করে চেপে ধরলে আরাম আপনি ঘর ছাড়া হয়। সতীশ, সে ব্যারামের কোনো লক্ষণ কি তোমার? নলিনী, সতীশ, তুমি কখনো কোনো পরীক্ষাতেই উত্তীর্ণ হতে পারলে না। স্বয়ং নন্দী সাহেব বোধ হয় অমন প্রশ্ন তুলতেন না। তোমাদের এক চুলো প্রশ্রয় দেওয়া চলে না। সতীশ, তোমাকে আমি আজও চিনতে পারলেম না নেলি। নলিনী, চিনবে কেমন করে? আমি তো তোমার হাল ফ্যাশনের টাই নই, কলার নই। দিনরাত জানিয়ে ভাবো, তাই তুমি চেনো। সতীশ, আমি হাত জোর করে বলছি নেলি, তুমি আজ আমাকে এমন কথা বলো না। আমি যে কি নিয়ে ভাবি তা তুমি নিশ্চয়ই জানো। নলিনী, তোমার সম্বন্ধে আমার অন্তর্দৃষ্টি যে এত প্রখর, তা এতটা নিঃসংশয়ে স্থির করো না। ওই বাবা আসছেন, আমাকে এখানে দেখলে তিনি অনর্থক বিরক্ত হবেন। আমি যাই। প্রস্থান। সতীশ, মিস্টার ভাদুড়ি, আমি বিদায় নিতে এসেছি। ভাদুড়ি, আচ্ছা, তবে আজ? সতীশ, যাবার আগে একটা কথা আছে। ভাদুড়ি, কিন্তু সময় তো নেই, আমি এখন বেড়াতে বের হব। কিছুক্ষণের জন্য কি সঙ্গে যেতে পারি? ভাদুড়ি, তুমি যে পারো তা সন্দেহ নেই, কিন্তু আমি পারবো না। সম্প্রতি আমি সঙ্গীর অভাবে অত অধিক ব্যাকুল হয়ে পড়িনি। শশধর, আহ, কি বলো? তুমি কি পাগল হয়েছ নাকি? সুকুমারী, আমি পাগল না, তুমি চোখে দেখতে পাও না। শশধর, কোনোটাই আশ্চর্য নয়, দুটোই সম্ভব। কিন্তু সুকুমারী, আমাদের হরেনের জন্ম হতেই দেখনি ওদের মুখ কেমন হয়ে গেছে? সতীশের ভাবখানা দেখে বুঝতে পারো না? শশধর, আমারও তো ভার বোঝার ক্ষমতা নেই। সে তো তুমি জানোই। মন জিনিসটা অদৃশ্য পদার্থ বলেই শিশুকাল হতে আমার কেমন একটা সংস্কার বদ্ধমূল হয়ে গেছে। ঘটনা দেখলে তবু কতটা বুঝতে পারি। সুকুমার, সতীশ যখনই আড়াল পায় তোমার ছেলেকে মারে, আবার বিধুও তার পিছনে পিছনে এসে খোকাকে জুজুর ভয় দেখায়। শশধর, ওই দেখো, তোমার ছোট কথাকে বড় করে তোলো। যদি বা সতীশ খোকাকে কখনো... সুকুমারী, সে তুমি সহ্য করতে পারো, আমি পারবো না। ছেলেকে তো তোমার গর্ভে ধরতে হয়নি। শশধর, সে কথা আমি অস্বীকার করতে পারবো না। এখন তোমার অভিপ্রায় কি শুনি? সুকুমারী, শিক্ষা সম্বন্ধে তুমি বড় বড় কথা বলো, একবার তুমি ভেবে দেখো না, আমরা হরেনকে যেভাবে শিক্ষা দিতে চাই, আর তার মাসি তাকে অন্য রূপ শেখায়। সতীশের দৃষ্টান্তই বা তার পক্ষে কিরূপ, সেটাও তো ভেবে দেখতে হয়। শশধর, তুমি যখন অত বেশি করে ভাবছ, তখন তার উপরে আমার আর ভাববার দরকার কি আছে? এখন কর্তব্য কি বলো? সুকুমারী, আমি বলি, সতীশকে তুমি বলো তার মায়ের কাছে থেকে সে এখন কাজকর্মের চেষ্টা দেখুক। পুরুষ মানুষ পরের পয়সায় বাবুগিরি করে সে কি ভালো দেখতে হয়? শশধর, ওর মা যে টাকা পায় তাতে সতীশের চলবে কি করে? সুকুমারী, কেন? ওদের বাড়ি ভাড়া লাগে না? মাসে ৭৫ টাকা কম কি? শশধর, সতীশের যেরূপ চাল দাঁড়িয়েছে, ৭৫ টাকা তো সে চুরুতের টাকাতেই ফুকিয়ে দেবে। মার গয়নাগাটি ছিল,
সে তো অনেক দিন হলো গেছে। এখন হবিষ্যান্ন বাধা দিয়ে তো আর দেনা শোধ হবে না। সুকুমারী, যার সামর্থ্য কম তার অত লম্বা চালেরই বা দরকার কি? শশধর, মন মতো তো সে কথাই বলতো। আমরাই তো সতীশকে অন্যরূপ বুঝিয়েছিলাম। এখন ওকে দোষ দিই কি করে? সুকুমারী, না, দোষ কি হতে পারে? সব দোষ আমারই। তুমি তো আর কারোর দোষ দেখতেই পাও না। কেবল আমার বেলাতেই তোমার দর্শন শক্তি বেড়ে যায়। শশধর, ওগো, রাগ করো কেন? আমিও তো দোষী। সুকুমারী, তা হতে পারে। তোমার কথা তুমি জানো, কিন্তু আমি কখনো ওকে এমন কথা বলিনি যে তুমি তোমার মেশোর ঘরে পায়ের ওপর পা দিয়ে গোফে তা দাও আর লম্বা কেদারায় বসে বসে আমার বাছার ওপর বীজ দৃষ্টি দিতে থাকো। শশধর, না, ঠিক ওই কথাগুলো তুমি তাকে মাথা দিব্যি দিয়ে শপথ করিয়ে নাওনি। অতএব তোমাকে দোষ দিতে পারিনি। এখন কি করতে হবে বলো। সুকুমারী, সে তুমি যা ভালো বোধ করো তাই করো, কিন্তু আমি বলছি সতীশ যতক্ষণ এ বাড়িতে থাকবে আমি খোকাকে কোনো মতেই বাইরে যেতে দিতে পারবো না। ডাক্তার খোকাকে হাওয়া খাওয়াতে বিশেষ করে বলে দিয়েছেন, কিন্তু হাওয়া খেতে গিয়ে ও কখন একলা সতীশের নজরে পড়বে সে কথা মনে করলে আমার মন স্থির থাকে না। হতো আমারই আপন বোনের ছেলে, কিন্তু আমি ওকে এক মুহূর্তের জন্যও বিশ্বাস করিনি। এ আমি তোমাকে স্পষ্টই বললাম। সতীশের প্রবেশ। সতীশ, কাকে বিশ্বাস করো না মাসিমা? আমাকে? আমি তোমার খোকাকে সুযোগ পেলে গলা টিপে মারবো, এই তোমার ভয়? যদি মারি তবে তুমি তোমার বোনের ছেলের যে অনিষ্ট করেছ তার চেয়ে ওর কি বেশি অনিষ্ট করা হবে? কে আমাকে ছেলেবেলা হতে নবাবের মতো শৌখিন করে তুলেছে এবং আজ ভিক্ষুকের মতো পথে বের করলে? কে আমাকে পিতার শাসন হতে কেড়ে এনে বিশ্বের লাঞ্ছনার মধ্যে টেনে আনলে? কে আমাকে... সুকুমারী, ওগো, শুনছো? তোমার সামনে আমাকে এমনি করে অপমান করলে, নিজের মুখে বললে কি না খোকাকে গলা টিপে মারবে। ও মা, কি হবে গো? আমি কালসাপকে নিজের হাতে দুধকলা দিয়ে পুষেছি। সতীশ, দুধকলা আমারও ঘরে ছিল। সে দুধকলায় আমার রক্ত বিষ হয়ে উঠত না। তা হতে চিরকালের মতো বঞ্চিত করে তুমি যে দুধকলা আমাকে খাইয়েছ তাতে আমার বিষ জমে উঠেছে। সত্য কথাই বলছো। এখন আমাকে ভয় করাই চাই। এখন আমি দংশন করতে পারি। বিধুমুখীর প্রবেশ। বিধু, কি সতীশ, কি হয়েছে? তোকে দেখেছে ভয় হয়? অমন করে তাকিয়ে আছিস কেন? আমাকে চিনতে পারছিস নে? আমি যে তোর মা, সতীশ। সতীশ, মা? তোমাকে মা বলবো কোন মুখে? মা হয়ে কেন তুমি আমার পিতার শাসন হতে আমাকে বঞ্চিত করলে? কেন তুমি আমাকে জেল হতে ফিরিয়ে আনলে? সে কি মাসির ঘর হতে ভয়ানক? তোমরা ঈশ্বরের মাকে বলে ডাকো। তিনি যদি তোমাদের মতো মা হন তবে তার আদর চাইনি, তিনি যেন আমাকে নরকে দেন। শশধর, সতীশ, চলো চলো, কি বকছো, থামো। এসো বাইরে, আমার ঘরে এসো। শশধর, সতীশ, একটু ঠান্ডা হও। তোমার প্রতি অত্যন্ত অন্যায় হয়েছে, সে কি আমি জানি নে? তোমার মাসি রাগের মুখে কি বলেছেন সে কি অমন করে মনে নিতে আছে? দেখো, গোড়ায় যা ভুল হয়েছে তা এখন যতটা সম্ভব প্রতিকার করা যাবে। তুমি নিশ্চিন্ত থাকো। সতীশ, মিশমশাই, প্রতিকারের আর কোনো সম্ভাবনা নেই। মাসিমার সঙ্গে আমার যেরূপ সম্পর্ক দাঁড়িয়েছে তাতে তোমার ঘরের অন্ন আমার গলা দিয়ে আর গলবে না। এতদিন তোমার যা খরচ করেছি তা যদি শেষ কড়িটি পর্যন্ত শোধ করে না দিতে পারি তবে আমার মরেও শান্তি নেই। প্রতিকার যদি কিছু থাকে তো সে আমার হাতে। তুমি কি প্রতিকার করবে? শশধর, না, শোনো সতীশ, একটু স্থির হও। তোমার যা কর্তব্য সে তুমি পরে ভেবো। তোমার সম্বন্ধে আমরা যে অন্যায় করেছি তার প্রায়শ্চিত্ত তো আমাকেই করতে হবে। দেখো, আমার বিষয়ের এক অংশ আমি তোমাকে লিখে দেব। সেটাকে তুমি দান করো না, সে তোমার প্রাপ্য। আমি সব ঠিক করে রেখেছি। পরশু শুক্রবার রেজিস্ট্রি করে দেব। সতীশ, শশধরের পায়ের ধুলো লইয়া, মেসমশাই, কি আর বলবো, তোমার এই স্নেহে। শশধর, আচ্ছা, থাক থাক,
ওসব স্নেহ স্নেহ আমি কিছু বুঝি নেই, রসকস আমার কিছুই নেই। যা কর্তব্য তা কোনো রকম পালন করতেই হবে এই বুঝি। 8:30 বাজলো, তুমি আজ করিস্থিয়ানে যাবে বলেছিলে, যাও। সতীশ, একটা কথা তোমাকে বলে রাখি, দানপত্রখানা আমি মিস্টার ভাদুরীকে দিয়েই লিখিয়ে নিয়েছি। ভাবে বোধ হলো তিনি এই ব্যাপারে অত্যন্ত সন্তুষ্ট হলেন। তোমার প্রতি যে তার টান নেই এমন তো দেখা গেল না। এমনকি আমি চলে আসার সময় তিনি আমাকে বললেন, সতীশ আজকাল আমাদের সঙ্গে দেখা করতে আসে না কেন? সতীশের প্রস্থান। ওরে রামচরণ, তোর মা ঠাকুরনীকে একবার ডেকে দে তো। সুকুমারীর প্রবেশ। সুকুমারী, কি স্থির করলে? শশধর, একটা চমৎকার প্ল্যান ঠাউরেছি। সুকুমারী, তোমার প্ল্যান যত চমৎকার হবে সে আমি জানি। যাই হোক, সতীশকে এ বাড়ি হতে বিদায় করছো তো? শশধর, তা যদি না করব তবে আর প্ল্যান কিসের? আমি ঠিক করেছি সতীশকে আমাদের তরফ মানিকপুর লিখে পড়ে দেব। তাহলেই সে স্বচ্ছন্দে নিজের খরচ নিজে চালিয়ে আলাদা করে থাকতে পারবে, তোমাকে আর বিরক্ত করবে না। সুকুমারী, আহ, কি সুন্দর প্ল্যান ঠাউরেছে, সৌন্দর্য একেবারে মুগ্ধ। না না, তুমি এমন পাগলামি করতে পারবে না, আমি বলে দিলেম। শশধর, দেখো, একসময় তো ওকেই সমস্ত সম্পত্তি দেবার কথা ছিল। সুকুমারী, তখন তো আমার হরেন জন্মায়নি। তাছাড়া তুমি কি ভাবো তোমার আর ছেলেপুলে হবে না? শশধর, সুকু, ভেবে দেখো আমাদের অন্যায় হচ্ছে, মনেই করো না কেন তোমার 2 ছেলে? সুকুমারী, সে আমি অত শত বুঝি নে। তুমি যদি এমন কাজ করো তবে আমি গলায় দড়ি দিয়ে মরব, এই আমি বলে দিয়ে গেলেন। সুকুমারীর প্রস্থান ও সতীশের প্রবেশ। শশধর, কি সতীশ, থিয়েটার গেলে না? সতীশ, না মেসোমশাই, আজ আর থিয়েটার না। এই দেখো, দীর্ঘকাল পরে মিস্টার ভাদুরীর কাছ হতে আমি নিমন্ত্রণ পেয়েছি। তোমার দানপত্রের ফল দেখো। সংসারের ওপর আমার ধিক্কার জন্মে গেছে মেসোমশাই, আমি তোমায় যে তালুক নেব না। শশধর, কেন সতীশ? সতীশ, আমি ছদ্মবেশে পৃথিবীর কোনো সুখ ভোগ করব না। আমার যদি নিজের কোনো মূল্য থাকে তবে সেই মূল্য দিয়ে যতটুকু পাওয়া যায় ততটুকুই ভোগ করব, তার চেয়ে 1 কানা করিও আমি বেশি চাই না। তাছাড়া তুমি যে আমাকে তোমার সম্পত্তির অংশ দিতে চাও, মাসিমার সম্মতি নিয়েছো তো? শশধর, না, সে তিনি, অর্থাৎ সে একরকম করে হবে, হঠাৎ তিনি রাজি না হতে পারেন কিন্তু। সতীশ, তুমি তাকে বলেছ? শশধর, হ্যাঁ বলেছি বই কি, বিলক্ষণ, তাকে না বলে কি আর। সতীশ, তিনি রাজি হয়েছেন? শশধর, তাকে ঠিক রাজি বলা যায় না বটে, কিন্তু ভালো করে বুঝিয়ে। সতীশ, বৃথা চেষ্টা মেসোমশাই, তার নারাজিতে তোমার সম্পত্তি নিতে চাইনে। তুমি তাকে বলো, আজ পর্যন্ত তিনি আমাকে যে অন্ন খাইয়েছেন তার উদ্গার না করে আমি বাঁচব না। তার সমস্ত ঋণ সুদ শুদ্ধ শোধ করে তবে আমি হাঁপ ছাড়ব। শশধর, সে কিছুই দরকার নেই সতীশ, তোমাকে বরঞ্চ কিছু নগদ টাকা গোপনে। সতীশ, না মেসোমশাই, হার ঋণ বাড়াবো না। তোমার কাছে এখন কেবল আমার একটি অনুরোধ আছে। তোমাদের সাহেব বন্ধুর আপিসে আমার কাজ দিতে চেয়েছিলে, সেখানে আমার কাজ জুটিয়ে দিতে হবে। শশধর, পারবে তো? সতীশ, এরপরেও যদি না পারি তবে পুনর্বার মাসিবার অন্ন খাওয়াই আমার উপযুক্ত শাস্তি হবে। সুকুমারী, দেখো দেখি এখন সতীশ কেমন পরিশ্রম করে কাজকর্ম করছে। দেখো, অত বড় সাহেববাবু আজকাল পুরনো কালো আলপাকার চাপকানের ওপর কোচকানো চাদর ঝুলিয়ে কেমন নিয়মিত আপিস যায়। শশধর, বড় সাহেব সতীশের খুব প্রশংসা করেন। সুকুমারী, দেখো দেখি, তুমি যদি তোমার জমিদারিটা তাকে দিয়ে বসতে তবেই এতদিনের সেই টাই কলার জুতো ছড়ি কিনেই সেটা নিলামে চড়িয়ে দিত। ভাগ্যে আমার পরামর্শ নিয়েছ, তাই তো সতীশ মানুষের মতো হয়েছে। শশধর, বিধাতা আমাদের বুদ্ধি দেননি কিন্তু স্ত্রী দিয়েছেন, আর তোমাদের বুদ্ধি দিয়েছেন তেমনি সঙ্গে সঙ্গে নির্বোধ স্বামীগুলোকেও তোমার হাতে সমর্পণ করেছেন, আমাদেরই জিত। সুকুমারী, আচ্ছা আচ্ছা, ঢের হয়েছে, ঠাট্টা করতে হবে না। কিন্তু সতীশের পিছনে এতদিন যে টাকা ঢেলেছ সে যদি আজ থাকতো তবে।
শশধর, সতীশ তো বলেছে কোনো একদিন সে সমস্ত শোধ করে দেবে। সুকুমারী, সে যত শোধ করবে আমার গায়ে রইল। সে তো আর বরাবর ওই রকম লম্বা চৌড়া কথা বলে থাকে। তুমি বুঝি সেই ভরসায় পথ ছেয়ে বসে আছো? শশধর, এতদিন তো ভরসা ছিল, তুমি যদি পরামর্শ দাও তো সেটা বিসর্জন দিই। সুকুমারী, দিলে তোমার বেশি লোকসান হবে না, এই পর্যন্ত বলতে পারি। ওই যে তোমার সতীশবাবু আসছেন, চাকরি হয়ে অবধি একদিনও তো আমাদের চৌকাট মারাননি। এমনই তার কৃতজ্ঞতা। আমি যাই। সতীশের প্রবেশ। সতীশ, মাসিমা পালাতে হবে না। এই দেখো, আমার হাতে অস্ত্র শস্ত্র কিছু নেই, কিংবল খানিক কয়েক নোট আছে। শশধর, ইস, এ যে একতারা নোট। যদি আপিসের টাকা হয় তো এমন করে সঙ্গে নিয়ে বেরোনো ভালো হচ্ছে না সতীশ। সতীশ, হার সঙ্গে নিয়ে বেরোবো না? মাসিমার পায়ে বিসর্জন দিলাম। প্রণাম হই মাসিমা। বিস্তর অনুগ্রহ করেছিলে, তখন আর হিসেব রাখতে হবে মনেও করিনি। সুতরাং পরিশোধের অঙ্কে কিন্তু ভুলচুক হতে পারে। এই 15,000 টাকা গুনে নাও। তোমার খোকার পোলাও পরামান্যে একটু তন্ডুলকণাও কম নয় পড়ুক। শশধর, একই কাণ্ড সতীশ, এত টাকা কোথায় পেলে? সতীশ, আমি গুণচট আর 6 মাস আগাম খরিদ করে রেখেছি। ইতিমধ্যে দর চড়েছে, তাই মুনাফা পেয়েছি। শশধর, সতীশ, এটা জুয়া খেলা। সতীশ, খেলা এখানেই শেষ, আর দরকার হবে না। শশধর, তোমার এই টাকা তুমি নিয়ে যাও, আমি চাই না। সতীশ, তোমাকে তো দিইনি মেসোমশাই। হে মাসিমার ঋণ শোধ, তোমার ঋণ কোনো কালেই শোধ করতে পারবো না। শশধর, কি সুকু, এই টাকাগুলো? সুকুমারী, গুনে খাজাঞ্চির হাতে দাও না, ওইখানেই কি ছড়ানো পড়ে থাকবে? শতধর, সতীশ, খেয়ে এসেছো তো? সতীশ, বাড়ি গিয়ে খাবো। শশধর, হ্যাঁ, সে কি কথা, বেড়াতে বিস্তার হয়েছে, আজ এইখানেই খেয়ে যাও। সতীশ, আর খাওয়া নয় মেসোমশাই, এক দফা শোধ করলে অন্য ঋণ আবার নতুন করে ফাঁদতে পারবো না। প্রস্থান। সুকুমারী, বাপের হাততে রক্ষা করে এতদিন ওকে খাইয়ে পরিয়ে মানুষ করলেন, আজ হাতে 2 পয়সা আসতে এই ভাবখানা দেখেছ? কৃতজ্ঞতা এমনিই বটে, ঘোর কলি কিনা। সতীশ, বড় সাহেবের হিসেবের খাতাপত্র কাল দেখবেন। মনে করেছিলাম ইতিমধ্যে গানির টাকাটা নিশ্চয়ই পাওয়া যাবে, তহবিল পূরণ করে রাখব, কিন্তু বাজারে নেমে গেল। এখন জেল ছাড়া গতি নেই। ছেলেবেলা হতে সেখানে যাবারই আয়োজন করা গেছে, কিন্তু অদৃষ্টকে ফাঁকি দেব? এই পিস্তলে 2টি গুলি পুড়েছি, এই যথেষ্ট। নেলি, না না, ও নাম নয়, ও নাম নয়। আমি তাহলে মরতে পারবো না। যদি বা সে আমাকে ভালোবেসে থাকে, সে ভালোবাসা আমি ধূলিসাৎ করে দিয়ে এসেছি। চিঠিতে আমি তার কাছে সমস্ত কবুল করে লিখেছি। এখন পৃথিবীতে আমার কপালে যার ভালোবাসা বাকি রইল, সে আমার এই পিস্তল, আমার অন্তিমের প্রেয়সী। ললাটে তোমার চুম্বন নিয়ে চক্ষু মুদব। মেসোমশাইয়ের এই বাগানটি আমারই তৈরি, যেখানে যত দুর্লভ গাছ পাওয়া যায় সব সংগ্রহ করে এনেছিলেন। ভেবেছিলেন এই বাগান একদিন আমারই হবে। ভাগ্য কার জন্য আমাকে নিয়ে এই গাছগুলো রোপণ করিয়ে নিচ্ছিল, তা আমাকে তখন বলেননি। তা হোক, এই ঝিলের ধারে এই বিলাতি স্টিফানোসিস লতার কুঞ্জে আমার এই জন্মের হাওয়া খাওয়া শেষ করব। মৃত্যুর দ্বারা আমি এই বাগান দখল করে নেব। এখানে হাওয়া খেতে আসতে আর কেউ সাহস করবে না। মেসোমশাইকে প্রণাম করে পায়ের ধুলো নিতে চাই। পৃথিবী হতে এই ধুলোটুকু নিয়ে যেতে পারলে আমার মৃত্যু সার্থক হতো। কিন্তু এখন সন্ধ্যার সময় তিনি মাসিমার কাছে আছেন। আমার এই অবস্থায় মাসিমার সঙ্গে দেখা করতে আমি সাহস করিনি। বিশেষত পিস্তল ভরা আছে। মরবার সময় সকলকে ক্ষমা করে শান্তিতে মরার উপদেশ শাস্ত্রে আছে, কিন্তু আমি ক্ষমা করতে পারলেম না। আমার এই মরবার সময় নয়। আমার অনেক সুখের কল্পনা ভোগের আশা ছিল। অল্প কয়েক বছরের জীবনে তা একে একে সমস্তই টুকরো টুকরো হয়ে ভেঙেছে। আমার চেয়ে অনেক অযোগ্য, অনেক নির্বোধ লোকের ভাগ্যে
অনেক অযাচিত সুখ জুটেছে, আমার জুটেও জুটল না। সেই জন্য যারা দায়ী তাদের কিছুতেই ক্ষমা করতে পারবো না, কিছুতেই না। আমার মৃত্যুকালের অভিশাপ যেন চিরজীবন তাদের পিছনে পিছনে ফেরে, তাদের সকল সুখের কণা হয়ে থাক। তাদের তৃষ্ণার জলকে বাষ্প করে দেবার জন্য আমার দগ্ধ জীবনের সমস্ত দাহকে যেন আমি রেখে যেতে পারি। হায় প্রলাপ, সমস্তই প্রলাপ। অভিশাপের কোনো বলই নেই। আমার মৃত্যু কেবল আমাকেই শেষ করে দেবে, আর কারোর গায়ে হাত দিতে পারবে না। আহ, তারা আমাদের জীবনটাকে একেবারে ছাড়খাড় করে দিলে, আর আমি মরেও তাদের কিছুই করতে পারলাম না। তাদের কোনো ক্ষতি হবে না, তারা সুখে থাকবে। তাদের দাঁত মাজা হতে আরম্ভ করে মশারি ঝাড়া পর্যন্ত কোনো তুচ্ছ কাজটিও বন্ধ থাকবে না। অথচ আমার সূর্য, চন্দ্র, নক্ষত্রের সমস্ত আলোক এক ফুৎকারে নিভল। আমার নেলি, ও নাম নয়, ও কেউ হরেন। সন্ধ্যার সময় বাগানে বার হয়েছে যে, বাপ মাকে লুকিয়ে চুরি করে কাঁচা পেয়ারা পাড়তে এসেছে। ওর আকাঙ্ক্ষা ওই কাঁচা পেয়ারার চেয়ে আর অধিক ঊর্ধ্বে চড়েনি। ওই গাছের নিচু ডালেই ওর অধিকাংশ সুখ ফলে আছে। পৃথিবীতে ওর জীবনের কি মূল্য? গাছের একটা কাঁচা পেয়ারা যেমন, এই সংসারে ওর কাঁচা জীবনটাই বা তার চেয়ে কি এমন বড়? এখনো যদি ছিন্ন করা যায়, তবে জীবনের কত নৈরাশ্য হতে ওকে বাঁচানো যায় তা কে বলতে পারে? আর মাসিমা, একেবারে লুটোপুটি করতে থাকবে। আহ, ঠিক সময়টি, ঠিক স্থানটি, ঠিক লোকটি। হাতকে আর সামলাতে পারছি না। হাতটাকে নিয়ে কি করি? হাতটাকে নিয়ে কি করা যায়? ছড়ি লইয়া সতীশ সবেগে চারা গাছগুলোকে ক্রমাগত আঘাত করিতে লাগিল। তাহাতে তাহার উত্তেজনা ক্রমশ আরও বাড়িয়া উঠিতে লাগিল। অবশেষে নিজের হাতকে সে সবেগে আঘাত করিল, কিন্তু কোনো বেদনা বোধ করিল না। শেষে পকেটের ভিতর হইতে পিস্তল সংগ্রহ করি লইয়া সে হরেনের দিকে সবেগে অগ্রসর হইতে লাগিল। হরেন, এ কি দাদা? দাদা নাকি? তোমার দুটি পায়ে পড়ি দাদা, তোমার দুটি পায়ে পড়ি, বাবাকে বলে দিও না। সতীশ চিৎকার করিয়া, মেসোমশাই, মেসোমশাই, এই বেলা রক্ষা করো, আর দেরি করো না, তোমার ছেলেকে এখন রক্ষা করো। শশধর, কি হয়েছে সতীশ, কি হয়েছে? সুকুমারী, কি হয়েছে? আমার বাছার কি হয়েছে? হরেন, কিছু হয়নি মা, কিছুই না, দাদা তোমাদের সঙ্গে ঠাট্টা করছে। সুকুমারী, এ কীরকম বিশ্রী ঠাট্টা? ছিছি, সকলই অনাসৃষ্টি। দেখো দেখি, আমার বুক এখনো ধরাস ধরাস করছে। সতীশ মজ ধরেছে বুঝি? সতীশ, পালাও, তোমার ছেলেকে নিয়ে এখনই পালাও, নইলে তোমাদের রক্ষা নেই। হরেনকে লইয়া ত্রস্ত পদে সুকুমারীর পলায়ন। শশধর, সতীশ, আমার উতলা হও না, ব্যাপারটা কি বলো? হরেনকে কার হাত থেকে রক্ষা করার জন্য ডেকেছিলে? আমার হাত থেকে। এই দেখো মেসোমশাই। দুটো মুখে বিধুমুখীর প্রবেশ। বিধু, সতীশ, তুই কোথায় কি সর্বনাশ করে এসেছিস বল দেখি? আপিসের সাহেব পুলিশ সঙ্গে নিয়ে আমাদের বাড়িতে খানা তল্লাটি করতে এসেছে। যদি পালাতে হয় তো এই বেলা পালা। হায় ভগবান, আমি তো কোনো পাপ করিনি, আমারই অদৃষ্টে এত দুঃখ ঘটে কেন? সতীশ, ভয় নেই, পালাবার উপায় আমার হাতেই আছে। শশধর, তবে কি তুমি? তাই বটে মেসোমশাই, যা সন্দেহ করছো তাই। আমি চুরি করে মাসির ঋণ শোধ করেছি। আমি চোর। মা শুনে খুশি হবে। আমি চোর, আমি খুনি। এখন আর কাঁদতে হবে না, যাও যাও, আমার সম্মুখ হতে যাও, আমার অসহ্য বোধ হচ্ছে। শশধর, সতীশ, তুমি আমার কাছেও তো কিছু ঋণ আছে, তাই শোধ করে যাও। সতীশ, বলো, কেমন করে শোধ করব? কি আমি দিতে পারি? কি চাও তুমি? শশধর, এই পিস্তলটা দাও। সতীশ, এই দিলাম। আমি জেলেই যাব, না গেলে আমার পাপের ঋণ শোধ হবে না। শশধর, পাপের ঋণ শাস্তির দ্বারা শোধ হয় না সতীশ, কর্মের দ্বারা শোধ হয়। তুমি নিশ্চয়ই জেনো, আমি অনুরোধ করলে তোমার বড় সাহেব তোমাকে জেলে দেবেন না। এখন হতে জীবনকে
সার্থক করে বেঁচে থাকো। সতীশ, মেসোমশাই, এখন আমার পক্ষে বাঁচা যে কত কঠিন তা তুমি জানো না? মরব নিশ্চয়ই জেনে পায়ের তলা হতে আমার শেষ সুখের সম্বলটা আমি পদাঘাতে ফেলে দিয়ে এসেছি। এখন কি নিয়ে বাঁচব? শশধর, তবু বাঁচতে হবে। আমার ঋণের এই শোধ। আমাকে ফাঁকি দিয়ে পালাতে পারবে না। সতীশ, তবে তাই হবে। শশধর, আমার একটা অনুরোধ শোনো। তোমার মাকে আর মাসিকে অন্তরের সহিত ক্ষমা করো। সতীশ, তুমি যদি আমাকে ক্ষমা করতে পারো, তবে এ সংসারে কে এমন থাকতে পারে যাকে আমি ক্ষমা করতে পারি না? প্রণাম করিয়া, মা, আশীর্বাদ করো আমি যেন সহ্য করতে পারি। আমার সকল দোষ গুণ নিয়ে তোমরা আমাকে যেমন গ্রহণ করেছ, সংসারকে আমি যেন তেমন করে গ্রহণ করি। বিধু, বাবা, কি আর বলবো? মা হয়ে আমি তোকে কেবল স্নেহই করেছি, তোর কোনো ভালো করতে পারিনি। ভগবান তোর ভালো করুক। দিদির কাছে আমি একবার তোর হয়ে ক্ষমা ভিক্ষা করিনি গে। শশধর, তবে এসো সতীশ, আমার ঘরে আজ আহার করে যেতে হবে। দ্রুত পদে নলিনীর প্রবেশ। নলিনী, সতীশ। সতীশ, কি নলিনী? এর মানে কি? এ চিঠি তুমি আমাকে কেন লিখেছ? সতীশ, মানে যেমন বুঝেছিলে সেইটাই ঠিক। আমি তোমাকে প্রতারণা করে চিঠি লিখিনি, তবে আমার ভাগ্যক্রমে সকলই উল্টা হয়। তুমি মনে করতে পারো তোমার দয়া উদ্রেক করার জন্যই আমি, কিন্তু মেসোমশাই সাক্ষী আছে, আমি অভিনয় করছিলাম না। তুমি যদি বিশ্বাস না হয়, প্রতিজ্ঞা রক্ষা করো, বা এখনো সময় আছে। নলিনী, কি? তুমি পাগলের মতো বকছো। আমি তোমার কি অপরাধ করেছি যে তুমি আমাকে এমন নিষ্ঠুর ভাবে? সতীশ, সেজন্য আমি এই সংকল্প করেছি সে তুমি জানো নলিনী। আমি তো এক বর্ণ গোপন করিনি। তবু কি আমার ওপর তোমার শ্রদ্ধা আছে? নলিনী, শ্রদ্ধা? সতীশ, তোমার ওপর ওই জন্যই আমার রাগ ধরে। শ্রদ্ধা? ছি ছি, শ্রদ্ধা তো পৃথিবীতে অনেককেই অনেকে করে। তুমি যে কাজ করেছো আমিও তাই করেছি। তোমাতে আমাতে কোনো ভেদ রাখিনি। এই দেখো, আমার গহনাগুলো সব এনেছি। এগুলো এখন আমার সম্পত্তি নয়, এগুলো আমার বাপ মায়ের। আমি তাহাদিগকে না বলে এনেছি। এর কত দাম হতে পারে আমি কিছুই জানি নে, কিন্তু এই নিয়ে কি তোমায় উদ্ধার হবে না? শশধর, উদ্ধার হবে। এই গয়নাগুলির সঙ্গে আরও অমূল্য যে ধনটি দিয়েছ, তা দিয়েই সতীশের উদ্ধার হবে। নলিনী, এই যে শশধর বাবু, মাপ করবেন, তাড়াতাড়িতে আপনাকে আমি। শশধর, মা, সেজন্য লজ্জা কি? দৃষ্টির দোষ কেবল আমাদের মতো বুড়োদেরই হয় না। তোমাদের বয়সে আমাদের মতো প্রবীণ লোক হঠাৎ চোখ ঠেকে না। সতীশ, তোমার অফিসের সাহেব এসেছেন দেখছি, আমি তার সঙ্গে কথা কয়ে আসি। ততক্ষণ তুমি আমার হয়ে অতিথি সৎকার করো। মা, এই পিস্তলটা এখন তোমার জিম্মাতেই থাকতে পারে।